প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা সংক্ষেপে যেটিকে আমরা বলি আইবিএস। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হয়ে নেই আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ ফখরুল আলম 1967 সালের ফেব্রুয়ারিতে নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1992 সালে শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি হলি ফ্যামিলি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভি পরিবার এবং আমাদের দর্শকদেরকেও। স্যার, যেটি বলছিলাম যে আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম, এটি আসলে কি এবং কি বোঝানো হচ্ছে এটি দিয়ে? আইবিএস বা আমরা সংক্ষেপে যদিও আইবিএস বলি, আসলে এটা ইরিটেবল বাউল সিনড্রোম। এটা আসলে একটা দীর্ঘমেয়াদী পেটের পীড়া, আচ্ছা, খাদ্যনালীর একটা সমস্যা। দীর্ঘদিন যাবৎ রোগীরা এই সমস্যায় ভোগেন। এখানে রোগীরা এসে যেটা বলেন সবচেয়ে বেশি যে মাঝে মাঝে পেটে ব্যথা, পেট ফাঁপা এবং মল ত্যাগের যে ধরনটা, সেই ধরনটা পাল্টে যায়। আচ্ছা, মানে দীর্ঘদিনের যে ধরনটা ছিল সেটি হঠাৎ করেই পাল্টে যায়। হঠাৎ করেই পাল্টে যাবে। আচ্ছা, এবং এটি আবার অনেক দিন ধরে চলতে থাকবে। অনেক দিন ধরে চলতে থাকবে এবং মলের ধরনটাও পাল্টে যায়। হয়তো আগে স্বাভাবিক পায়খানা হতো, এখন বেশি নরম হয়ে যাচ্ছে অথবা বেশি শক্ত হয়ে যাচ্ছে। এটাও একটা ধরন। আচ্ছা, আর কি কি ধরনের অভিযোগ বা কমপ্লেইন নিয়ে আপনাদের কাছে রোগীরা আসে? কারণ যেহেতু আপনি বলছিলেন যে দীর্ঘদিনের একটি সমস্যা নিয়ে আসবে, তো মলত্যাগের ধরনের পাশাপাশি আর কি কি ধরনের সমস্যা তার থাকে? এখানে একটা খুব মজার ব্যাপার সেটা হচ্ছে যে আইবিএস রোগে আসলে খাদ্যনালীতে অনেক খোঁজাখুঁজি করেও, অনেক পরীক্ষা নিরীক্ষা করেও তেমন কোনো সমস্যা পাওয়া যায় না। খাদ্যনালীর সমস্যার চেয়ে খাদ্যনালীর বাইরের সমস্যাই বেশি পাওয়া যায়। আপনি চিন্তা করুন, আমাদের এখন জীবনযাত্রার অনেকটা পাল্টে গেছে। আমরা অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ছি। সেই শান্ত, সেই স্থির ভাবটা এখন আমাদের মধ্যে কমে গেছে। আমাদের সময়ের খুব অভাব, যার জন্য আমাদের লাইফটা অনেক স্পিডি হয়ে গেছে। সেটা আমাদের শরীরের উপরও চাপ পড়ছে। খাদ্যনালী এর ব্যতিক্রম নয়, খাদ্যনালী এর মধ্যেও আছে। তার জন্য দেখা যাচ্ছে কি যে কোনো একটা পরীক্ষায় খারাপ করলো, তার চাপটা খাদ্যনালীর উপর পড়ছে, অর্থাৎ পায়খানা ধরনটা পাল্টে গেছে। মানে যখন স্ট্রেসের মধ্যে থাকবে, যে পারিবারিক সমস্যা অথবা চাকরিতে ওনার প্রমোশন হচ্ছে না, বিভিন্ন জিনিস, এগুলো বেশি মানসিক যে বৈকল্য, মানসিক যে অস্থিরতা, সেগুলো শরীরের উপর এবং খাদ্যনালীর উপর চাপ পড়ে। আইবিএস রোগের একটা মূল কারণ কিন্তু এটা। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আরো কিছু কারণ কি তাহলে রয়েছে সাথে? আরো যে কারণগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে যে ধরেন আমাদের খাদ্যনালীতে যেই বিভিন্ন হরমোন এবং হরমোন রস ক্রিয়া প্রতিক্রিয়া এখানে করে, যার জন্য এগুলো খাদ্যনালীর যে গতিটা, যে স্বাভাবিক গতিটা কখনো খুব বেড়ে যায়, কখনো খুব কমে যায়। সেই ধরনের মধ্যে রয়েছে যেমন ধরেন সেরোটোনিন নামে একটা পদার্থ। এটা যদি খুব বেশি কমে যায় বা বেড়ে যায়, তাহলে খাদ্যনালীর গতির পরিবর্তন হতে পারে। তাছাড়াও অন্যান্য রোগ তার সাথে যদি থাকে, যেগুলো নাকি মানসিক চাপ বাড়িয়ে দেয়, সেগুলো আইবিএস এর কারণ হতে পারে। তার মানে আমরা দেখছি আসলে মানসিক স্ট্রেসের সাথে এর অনেক সম্পৃক্ততা রয়েছে, সম্পর্ক রয়েছে। একটু জানতে চাইবো, যেহেতু খাদ্যনালীর একটি সমস্যা আপনি বলছিলেন, তাহলে দৈনন্দিন খাবার তালিকার সাথে কি এর কোনো সম্পর্ক রয়েছে কিনা, বা সেটির প্রভাব কিভাবে পড়ে এর উপরে? কিছু কিছু খাবারের সাথেও কিন্তু আইবিএস এর একটা সম্পর্ক রয়েছে। যেমন ধরেন কারো দেখা যায় যে দুধ জাতীয় খাবার খুব বেশি হজম হতে চায় না, যাকে আমরা বলি ল্যাকটোজ ইনটলারেন্স। এই ধরনের খাবার যদি খায়, তাহলে পেট ফেঁপে যায়, ঘন ঘন পাতলা পায়খানা হচ্ছে, কারো অনেক গ্যাস তৈরি হয় পেটে, এবং সেই গ্যাস বের হচ্ছে বেশি বেশি করে। রোগীরা এই ধরনের অভিযোগও করেন। তো এই ধরনের খাবার অনেকের সহ্য হয় না সেরকম। আবার যেমন ধরেন কিছু খাবার আছে, যেমন শাক বা সবজি, এই জাতীয় খাবার অনেকের হজম করতে অসুবিধা হয়, এবং এগুলো আইবিএস রোগীদের মধ্যে একটা ধারণা আছে যে এই খাবারগুলো ওদের মধ্যে সহ্য হচ্ছে না। আপনাদের কাছে যখন এই জাতীয় সমস্যাগুলো নিয়ে আসছে রোগীরা, তখন আপনাদের আসলে পরামর্শ কি থাকে রোগীদের প্রতি, বা আপনারা প্রথমে ইনভেস্টিগেশনের জন্য কোন কোন পথগুলো বেছে নেন? আইবিএস রোগটা যেহেতু আমরা মনে করি যে শারীরিক সম্পর্ক এখানে কম, খাদ্যনালী সম্পর্ক এখানে কম, সেই জন্য আমরা আগে চেষ্টা করি আসলে শারীরিক কোনো রোগের সাথে বা খাদ্যনালীর রোগের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, সেটা আমাদেরকে আগে বের করতে হবে।
আমরা হয়তো মল পরীক্ষা করব তারপরে আমরা তার বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা করব, তারপরে তার এন্ডোস্কোপি যেটা বলি, গলায় পাইপ দিয়ে মুখে পাইপ দিয়ে যেটা করি আমরা, অথবা কোলোনোস্কোপি পায়খানার রাস্তায় মলদার দিয়ে যে আমরা পাইপ দিয়ে যে পরীক্ষাটা করি কোলোনোস্কোপি পরীক্ষা, সেটা করে আমরা দেখি যে ভিতরে আসলে কোনো ইনফেকশন রয়েছে কিনা, কোনো প্রদাহ রয়েছে কিনা, অথবা কোনো টিউমার জাতীয় কোনো সমস্যা রয়েছে কিনা, তাহলে কি আইবিএস বলা যাবে না। কিন্তু সেই কারণগুলা পাল্টাতে দেবে। অথবা কোনো বিভিন্ন ধরনের অসুখ আছে, যেমন ধরেন ডায়াবেটিস বা থাইরয়েডের রোগ, এগুলো কিন্তু খাদ্যনালীর উপর চাপ পড়ে, খাদ্যনালীর গতি কমিয়ে বা বাড়িয়ে দেয়। অন্য কোনো রোগের উপসর্গ হিসেবে এসেছে কিনা সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। সেই জন্য আমরা পরীক্ষাগুলো করে দেখি। আচ্ছা, তারপর ইনভেস্টিগেশনের পর যখন আপনারা নিশ্চিত হন যে আসলে কি কারণে হয়েছে, তার পরবর্তী পদক্ষেপ আপনাদের কি থাকে? যখন আমরা এটা বুঝতে পারি যে না আসলে 6 মাসের বেশি রোগটা আছে, তার বয়স 50-এর কম, এবং তার মানসিক সমস্যাও আছে কিছু, হয়তো জবে ডিসস্যাটিসফ্যাকশন, চাকরিতে তার সমস্যা হচ্ছে বা পরীক্ষার সমস্যা হচ্ছে, এগুলো আছে, তখন আমরা মনে করি যে এটা আইবিএসে আসলে প্রমাণ করার জন্য আরও কতগুলো কারণ আছে যেগুলো আইবিএসে থাকে না। যেমন ধরেন কারো হয়তো অনেক ওজন কমে গেল হঠাৎ করে, অথবা রক্তশূন্যতা দেখা দিল, অথবা মলদার দিয়ে রক্ত পড়লো, এগুলো কিন্তু আইবিএস নয়। আচ্ছা, কাজে আইবিএস যদি আমরা ধরে নিই যে এই সমস্যাগুলো তার নাই এবং কোনো পরীক্ষা নিরীক্ষা কোনো কিছু পাওয়া গেল না, তাহলে কিন্তু আমরা আগায় যে তাহলে এটা আইবিএসই, এবং তার কিভাবে সমাধান করা যায়। আচ্ছা, তারপর ম্যানেজমেন্টে আপনারা চলে যান এবং চিকিৎসা দিয়ে থাকেন। কি ধরনের চিকিৎসাতে আপনারা সিলেক্ট করে থাকেন? চিকিৎসাটাও রোগটা যেমন অভিনব ধরনের, চিকিৎসা বিভিন্ন অভিনব ধরনের। এখানে রোগীদের যে আমরা যেটা বললাম মানসিক অস্থিরতা এবং মানসিক সমস্যা এবং প্রধান কারণ হয়, আচরণগত সমস্যা, এগুলো যদি প্রধান কারণ হয়, এগুলোর কিন্তু সমাধান করতে হবে। যেমন আমরা বলি যে রিঅ্যাসুরেন্স, অর্থাৎ ওনাকে আশ্বস্ত করা, মানসিকভাবে আশ্বস্ত করা। মানসিকভাবে যদি আপনাকে আশ্বস্ত করতে পারেন, অনেকের তাতেই সমাধান হয়ে যায়। দেখা যাচ্ছে যে মনে থেকে শরীরের উপর চাপটা কম পড়ছে এবং আইবিএসটা অনেকটা ঠিক হয়ে গেছে। কারো কারো ক্ষেত্রে এটা সত্যি। এটি আসলে মাথাতে আনারই কথা না যে আসলে মানসিক চাপ থেকেও যে কারো শারীরিক এই ধরনের সমস্যা হতে পারে। তো আপনারা তখন সেটি রিঅ্যাসিওর করেন? তখন আমরা সেটা অ্যাসিওর করি। কারো কারো ক্ষেত্রে অল্পতেই কাজ হয়ে যায়, সবার কিন্তু তাতে পুরোপুরি লাভ হয় না। আচ্ছা, সেক্ষেত্রে কি সেখানে আইবিএস এর ধরন আছে। যেমন ধরেন কারো হচ্ছে পাতলা পায়খানা বা অতিরিক্ত মল থেকে ধরনটা বেশি, এটাকে আমরা ডায়রিয়াল টাইপ বলি। আর কারো কারো আছে যে কোষ্ঠকাঠিন্য ধরনটা বেশি, আমরা বলি এটাকে কনস্টিপেটিং টাইপ। তো কোন ধরনের সেটা আমরা আগে বিচার করি। বিচার করার পরে আমরা দেখি যদি এটা ডায়রিয়াল টাইপ হয় এবং এই ধরনেরই বেশি রোগী পাওয়া যায়, যে বেশি বেশি পায়খানা হচ্ছে, বারবার পায়খানা হচ্ছে এবং মলটা নরম হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে। তাই প্রথমেই আমরা আপনাদেরকে বলেছি যে এখানে খাবারের ধরনটা পরিবর্তন করে নিতে হবে। যেমন আমরা অনেক সময় মুখে বলে দিই যে দুধ, শাক, ঝাল, তেল এগুলো খাবেন না, যেগুলোতে তার সমস্যা, এগুলো খাবেন না। কারো কারো বিভিন্ন ধরনের খাবারও উপকার হয়। যেমন কারো কারো ধরেন বেল খেলে খুব লাভ হয়, কাঁচকলা খেলে খুব লাভ হয়। খাবারের ধরনটা, খাদ্যাভ্যাসটাও পরিবর্তন করলে অনেক সময় ভালো উপকার পাওয়া যায়। তার মানে এই ক্ষেত্রে রোগীকেও আসলে কোঅপারেটিভ হতে হবে এবং সে নিজেও সেক্ষেত্রে একটা রোল প্লে করে। ওনার জীবনের ধরন এবং খাদ্যাভ্যাসের ধরনটাও যদি পরিবর্তন করেন, তাহলে কিন্তু অনেকটা সহজ হয়ে যায় চিকিৎসা করাটা। কতদিন ধরে এই ধরনের চিকিৎসা বা এই নিয়ম মানার প্রক্রিয়াটি চলতে থাকে, বা আপনাদের কাছে ফলো আপের জন্য কতদিন পর পর আসতে পারেন? ওনারা সাধারণত 1-2 মাস পর পর আসেন আমাদের কাছে। এবং যেহেতু এটা দীর্ঘস্থায়ী সমস্যা, এটাকে কিন্তু বারবার এসে ওষুধ নিয়ে যেতে হয়, পরিবর্তন করতে হয়। তার সাথে সাথে কিছু ওষুধও কিন্তু ব্যবহার করা যায়। আচ্ছা, যেমন ধরেন যেটা নাকি পাতলা পায়খানা ধরনের, এখানে আমরা বিভিন্ন ধরনের পেট ফাঁপা, পেট ব্যথা এগুলো থাকে। এখানে বিভিন্ন ধরনের যেমন ম্যাবেভারিন, অ্যালভেরিন, এই জাতীয় বিভিন্ন ওষুধ আছে আমাদের, সেগুলো কিন্তু আমরা প্রয়োগ করতে পারি, যার জন্য খাদ্যনালীর গতিটা কমিয়ে দেওয়া যায় এবং ব্যথা, পেট ফাঁপা এগুলো কিছুটা কমিয়ে দেওয়া যায়। আচ্ছা, এবং রোগীটি ইমপ্রুভ হচ্ছে কিনা সেটি আপনারা বোঝেন কিভাবে? সে কি আরাম বোধ করে নাকি পুরোপুরি সুস্থ হয়ে যায়? উনি আরাম বোধ করেন, কেউ কেউ পুরোপুরি সুস্থ হয়ে যান, কেউ কিছুটা আরাম বোধ করেন। একটা সময় কিন্তু দেখা যায় যে পুরোপুরি সুস্থ হয়ে গেলে তিনি কিন্তু আর সেই নিয়ম মানার বিষয়টিতে আর যান না, সেক্ষেত্রে কি আবার হওয়ার সম্ভাবনা থাকে? আবার হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আবার সম্ভাবনা আছে। তখন আবার ফিরে আসেন, উনি আবার আমাদের কাছে ফিরে আসেন যে আমি তো এটা খেয়ে ফেলেছিলাম, দুধ খেয়ে ফেলেছি বা শাক খেয়ে ফেলেছি বা ঝাল খেয়ে ফেলেছি, তাতে করে আবার আসেন আমাদের কাছে, আবার আমরা সেই নিয়মটা বাতলিয়ে দিই। আর যদি কোনো মানসিক সমস্যা থাকে বা অনিদ্রা এগুলো থাকে, তাহলে কিন্তু সাথে আমরা ওনার মানসিক অশান্তি দূর করার জন্য কিছু ওষুধ আছে, যেমন ধরেন এমিটিপ্টেলিন গ্রুপের ওষুধ,
সেগুলো কিন্তু আমরা মাঝে মাঝে ব্যবহার করি সাথে, তাতে কিন্তু উনি যথেষ্ট উপকৃত হন। কমপ্লিকেশন বা ক্ষতিকর প্রভাব কি হতে পারে যদি সঠিক সময়ে এই চিকিৎসাটা করা না হয়? জটিলতা বলতে এখানে আসলে যেহেতু আমরা আগে বলছি যে এটা খাদ্যনালীতে বড় ধরনের কোনো সমস্যা থাকবে না, কোনো ধরনের ইনফেকশন, কোনো ধরনের ক্ষত, কোনো ধরনের টিউমার থাকবে না, ওইখান থেকে শারীরিক সাধারণত কোনো শারীরিক জটিলতার সম্ভাবনা খুব কম থাকে। যেটা সমস্যা হতে পারে জটিলতা, সেটা হচ্ছে ওনার চাকরির ক্ষেত্রে, ওনার পড়াশোনার ক্ষেত্রে, সেগুলোতে ওনার বিভিন্ন রকম সামাজিক ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে। এর জন্য উনি অফিসে যেতে পারছেন না বা স্কুলে যেতে পারছেন না, কেউ টক্সিক থাকেন, ইরিটেটিং থাকেন, সেদিকে তো ওনার কিন্তু অনেক লস হয়ে যেতে পারে। তার মানে তার সামাজিক, পারিবারিক এবং মোটামুটি দৈনন্দিন জীবনে অনেক বড় একটি প্রভাব তার পড়ে যায় এই জায়গায়। আচ্ছা, তো আপনার পরামর্শ কি থাকবে প্রিভেনশন বা প্রতিরোধের জন্য? আসলে এই কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া উচিত বলে মনে হয়? প্রতিরোধটাই কিন্তু এখানে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনি দেখলেন যে এখানে ওষুধের চেয়ে প্রতিরোধটা বেশি দরকার। অবশ্যই। যার যে ধরনের খাবার হজম করতে অসুবিধা হয় সেই খাবারটা আমি খেলাম না, যেমন দুধ, শাক, ঝাল, ভর্তা, এগুলো বললাম যে এগুলো উনি পরিহার করবেন এই ধরনের খাবার। বরঞ্চ যে খাবারে ওনার ভালো লাগে, যেমন কাঁচকলা সিদ্ধ করে খেলেন, উনি মাছ দিয়ে ঝোল করে খেলেন, বা খেলেন, বেল খেলে ভালো লাগে। কারো ইসুপগুলটা কিন্তু খুব উপকারী, খুব নিজেই আসলে দেখবেন যে আসলে কোনটা করে নিলেন। আর হচ্ছে জীবনের যে বেশি বেশি অস্থিরতা করা, বেশি বেশি টেনশন করা, সেগুলো ওনার কমিয়ে আনতে হবে। ওষুধে কিছুটা কাজ হয়, অনেকের সাইকোথেরাপি লাগে, কারো মেডিটেশন, হিপনোটিজম, এগুলো আমরা দিই যে আপনারা মেডিটেশন করেন, আপনি হিপনোটিজম করেন, যাতে করে স্ট্রেসটা কমে যায়, তাতে করে চাপ পড়ে যায়, মনের উপর থেকে চাপ পড়লে শরীরের উপরে, খাদ্যনালীর উপরে চাপটা কমে যায়, তাতে অনেক লাভ হয় ওনার। চমৎকার, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম এই বিষয়টি নিয়ে। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ এনটি পরিবার এবং ধন্যবাদ আমাদের দর্শকদেরকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ শুনলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে। যে পরামর্শগুলো অতিথি আমাদের বললেন, আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে। আজকে আমরা যে মুভমেন্টটা করবো সেটাকে আমরা বলবো হচ্ছে মডিফাইড গুড মর্নিংস। এর আগে আমরা দেখেছিলাম কীভাবে গুড মর্নিং মারতে হয়। গুড মর্নিং কিন্তু মানে ডেডলিফটের মতো একটু মানে অ্যাডভান্স একটা ভেরিয়েশন। এতে যে জিনিসটা হয় যে হিপ মাসল, হ্যামস্ট্রিং মাসল এবং লোয়ার ব্যাকটাকে আমরা ফোকাস করি। তো অনেক সময় দেখা যায় যে এই এক্সারসাইজটা করতে গেলে ইনজুরি লেভেল হয়তো বেশি হয় হচ্ছে লোয়ার ব্যাকসে। এখন লোয়ার ব্যাকসটাকে কীভাবে গুড মর্নিংস করে এটাকে আমরা স্ট্রঙ্গার করতে পারি এবং একই সাথে গুড মর্নিংসের বেনিফিটটা আমরা পেতে পারি, এই জিনিসটা এখন আমরা দেখাবো। তবে একটু খেয়াল রাখবেন, সেটাতে কিন্তু আপনারা বেশি নেবেন না, যেহেতু মুভমেন্টটা একটু অ্যারেস্টেড, এই জন্য আপনার ওয়েটটা যদি বেশি নেন তাহলে কিন্তু আরও বেশি ফার্দার ইনজুরি হওয়ারই থাকে চান্স থাকে। এটাকে আমরা বলবো হচ্ছে থেরাপিউটিক ওয়েট ট্রেনিং, মানে লোয়ার ব্যাকটাকে হিল করার জন্য এবং লোয়ার ব্যাকটাকে ফার্দার স্ট্রঙ্গার করার জন্য এটা আমরা করবো। আর এটার যে বেনিফিটটা পাবো, যেহেতু এটা বেশিরভাগই ফোকাস হবে লোয়ার ব্যাকটা, এখানে হিপস এবং হ্যামস্ট্রিংয়ে খুব একটা কিন্তু হবে না, মানে ফোকাসটা পড়বে না। এটাকে আমরা বলবো হচ্ছে লোয়ার ব্যাকের হচ্ছে বেস্ট একটা মুভমেন্ট। অনেক সময় দেখা যায় যে এই মেশিনটা পাওয়া যায় অনেক জিমে, কিন্তু অনেক জিমে কিন্তু এই মেশিনটা থাকে না। কিন্তু তাদের জিমে মেশিনটা নেই, তারা শুধুমাত্র বারবেল দিয়ে কীভাবে এক্সারসাইজটা আপনারা করবেন সেই জিনিসটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। ওকে, রেডি? ওকে, নর্মাল আপনি বসে কাঁধে আপনি এটা নেবেন বা বারটা নেবেন, মানে অলিম্পিক বার, যেটা নর্মাল একটা রেজিস্ট্যান্স থাকে 20 কিলোর মতো, ওইটা নিয়ে নর্মাল যে গুড মর্নিংয়ের যে মোশনটা, সেই মোশনে গুড মর্নিংটা আপনি মারবেন। ওকে, রেডি, গো। ইয়েস, লুক সবসময় সামনের দিকে থাকবে। লুক যদি সামনের দিকে থাকে তাহলে আপনার স্পাইনটা বাঁকা হবে না। সামনের দিকে ঝুঁকে আসলে কিন্তু স্পাইনটা কিন্তু বাঁকা হয়ে যাবে। যার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী জিনিসটা করবেন। যদি ফ্লেক্সিবিলিটি ওই পরিমাণ না থাকে তাহলে ওইভাবে করবেন না। যাদের ইনজুরি লেভেলটা একটু বেশি তারা ইচ্ছা করলে এখানে একটা প্ল্যাটফর্ম দিতে পারেন অথবা একটা ফোম দিতে পারেন, যাতে চেস্টটাকে রেস্ট পেয়ে আবার যাতে উঠে যায়। এতে যে জিনিসটা কী হবে, ধীরে ধীরে আপনার লোয়ার ব্যাকের যে সমস্ত সমস্যাগুলো থাকে, সেটা প্রোল্যাপসি হোক, ডিজেনারেশনই হোক, নার্ভে কোনো হোক, মানে সমস্যা হোক, ধীরে ধীরে ওইটা কিন্তু আগের জায়গায় চলে আসবে এবং ইট উইল স্টার্ট হিলিং। এবং পাশে যে লোয়ার ব্যাকের যে ছোটো ছোটো মাসলগুলো থাকে এবং স্ট্রঙ্গার মাসল, সেটা আরও বেশি স্ট্রঙ্গার হবে। এতে কী হবে, আপনার স্পাইনটা রিলিফ হয়ে যাবে এবং নার্ভগুলো স্ট্রঙ্গার হবে। ওকে, গেট মুভ। ওকে, স্টপ। এটা খেয়াল রাখবেন যে আপনি যাদের লোয়ার ব্যাক ইনজুরি আছে, লোয়ার ব্যাক খুব শোর থাকে অথবা টাইট থাকে, তারা যে কোনো এক্সারসাইজ
শুরু করার সময়, সেটা আপার বডি হোক আর লোয়ার বডি হোক, এই এক্সারসাইজটা 2 থেকে 3 সেট মারার পর যদি আপনি করেন, তাহলে ইনজুরি হওয়ার চান্সেসটা অনেক কমে যাবে। দর্শক, সিম অত্যন্ত প্রয়োজনীয় একটি সবজি এবং আমাদের সবার খুব প্রিয়। সিমের বিভিন্ন পুষ্টি গুণাগুণ নিয়ে চলুন শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। শীতকালীন সবজির মধ্যে শিম খুব পরিচিত একটি সবজি, ছোট বড় সবারই শিম খুব পছন্দ। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই শিমের রয়েছে কী ধরনের পুষ্টিগুণ। প্রথমে আসছি, শিম জাতীয় যে খাবারগুলো আছে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। ফাইবার হচ্ছে খাদ্য আঁশ, যা আমাদের পেটকে ভরে রাখতে সাহায্য করে। বিশেষ করে যারা ওয়েট লুজ করতে চান, ডায়েট প্ল্যানিংয়ে আছেন, তারা কিন্তু এই ধরনের সবজিকে আপনার ডায়েটে রাখতে পারেন। পাশাপাশি এটি আমাদের কোলন ক্যান্সার থেকে রক্ষা করে, কারণ খাদ্য আঁশ যত খাবো আমরা বডিকে ডিটক্স করবে। ডিটক্স হচ্ছে গিয়ে আমাদের কোলন পরিষ্কার করবে, যার থেকে আমাদের ব্রেস্ট ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। এরপর এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। ভিটামিন এ আমাদের চোখের সুস্থতা রক্ষার পাশাপাশি আমাদের হেয়ার এবং আমাদের যে স্কিন আছে তার সুস্থতা রক্ষা করে। এর পাশাপাশি হচ্ছে ভিটামিন এ এবং ভিটামিন সি দুটোই হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের হচ্ছে শরীরে প্রতিরোধের কাজ করে। আমাদের যত রোগ প্রতিরোধ ক্ষমতা আছে তা কিন্তু এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থেকেই আমরা পেয়ে থাকি। ভিটামিন সি এছাড়াও আমাদের স্কিনের সুস্থতা রক্ষা করে। এতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। পটাশিয়াম আমাদের ব্লাড ভেসেলকে সুস্থ রাখতে সাহায্য করে। এই পটাশিয়ামকে আমাদের হাই ব্লাড প্রেশার থেকে আমাদের স্বাস্থ্যকে রক্ষা করে, যা হার্টকে সুস্থ রাখতে বরাবরই সুস্থ রাখে। খেয়াল রাখতে হবে এই শিম বেশি পরিমাণে খাওয়া যাবে না, যে কোনো খাবারই পরিমিত বোধে খেতে হবে। শিম জাতীয় খাবার বেশি পরিমাণ খেলে পেটে গ্যাস সহ বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। বিশেষ করে যাদের কিডনি প্রবলেম আছে, যাদের ইচিংয়ের প্রবলেম আছে এবং অ্যালার্জি প্রবলেম আছে, তারা এই ধরনের খাবারটাকে এড়িয়ে চলবেন। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। দীর্ঘদিন যাবৎ গলা ভেঙে কণ্ঠস্বরের পরিবর্তন হওয়া কণ্ঠনালীর ক্যান্সার হওয়ার ইঙ্গিত দেয়। যারা দীর্ঘদিন যাবৎ এ সমস্যায় ভুগছেন তারা দ্রুত একজন নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে, কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। শীত যখন আসে আমাদের ত্বককে পরিবেশে দুটো জিনিসের সাথে অ্যাডাপ্ট করতে হয়। একটি হচ্ছে টেম্পারেচার আর একটি হচ্ছে হিউমিডিটি, কারণ শীতে এই দুটোই কমে যায়। আচ্ছা, তো এই আমাদের ত্বকের যদি একটা নিজস্ব ডিফেন্স মেকানিজম আছে যা দিয়ে আমরা চারিপাশের পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে পারি, কিন্তু শীতে আমাদের ত্বকের জন্য একটা স্পেশাল কেয়ার দরকার। আর এই জন্যই আমাদের দরকার একটা স্কিন ফ্রেন্ডলি উইন্টার স্কিন কেয়ার। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।